আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুগণ, আমি আজকে নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ বিনির্মাণে আমার ব্যক্তিগত কিছু মতামত দেশবাসীর উদ্দেশ্যে বলবো। এটা সম্পূর্ণ একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্টের পরে দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন মব কালচার, দেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম, দেশের বিভিন্ন ধরনের নির্বাচনী মতামত, দেশের বিভিন্ন ধরনের চাঁদাবাজি, এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা জাতিগতভাবে আসলে দুর্ভাগ্যপূর্ণ জাতি। কারণ আমাদের যে সকল রাজনৈতিক দলগুলো আছে বা সকল রাজনৈতিক দল, কেউ আমাদের দেশের উন্নয়নে পর্যাপ্ত বা যুগান্তকারী বা আধুনিক কোনো পদক্ষেপ আমার মনে হচ্ছে না যে কোনো পদক্ষেপ কেউ নিচ্ছে। বর্তমানে দেশে এখন যতগুলো রাজনৈতিক দল আছে, এখন সবাই সবার বিভিন্ন পরিকল্পনার কথা বলতেছে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। যে জিনিসগুলো আমাদের কোনো টক শোতে বা কোথাও আমার দেখা, আমাদের বিশিষ্টজনেরা, বিশিষ্ট ব্যক্তিবর্গরাও কোথাও এটা নিয়ে আলোচনা করতেছে না। আমাদেরকে যদি জাতি হিসেবে, এই বাংলাদেশকে যদি উন্নত জাতি হিসেবে, উন্নত রাষ্ট্রে পরিণত করতে হয়, প্রথমে আমাদের একটা কাজ করতে হবে। জানি না আমার সাথে সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল সুশীল সমাজ বা সবাই একমত হবে কিনা। বাংলাদেশে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবে বা যারা জনপ্রতিনিধি হওয়ার জন্য নির্বাচন করবে, তাদের কারো দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না। এটা একদম সাংবিধানিকভাবে স্বীকৃত হতে হবে। এবং শুধু যে নির্বাচন করবে সে যে দ্বৈত নাগরিকত্ব থাকবে না তাও না, তার আত্মীয় স্বজন, অর্থাৎ আমি দ্বৈত নাগরিকত্ব নিলাম না, আমি বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশে রাজনীতি করতেছি, আমার ছেলে মেয়ে, আমার ওয়াইফ, আমার বাবা মা লন্ডনে বসবাস করে, আমেরিকায় বসবাস করে, তাহলে আমি কি করব? আমি যে উপার্জনটা করতেছি, আমার উপার্জন তো আমি আমার সন্তানদের জন্য করতেছি, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতেছি। আমার উপার্জনের টাকা আমার সংসার চলতেছে, আমার বাবা মা সেই টাকার অংশীদার, সেই টাকা থেকে তার জীবন ধারণ করতেছে। তাহলে যে লোকটা, আমি ব্যক্তিগতভাবে আমি হয়তো দ্বৈত নাগরিকত্ব নেইনি, কিন্তু আমার সন্তান, আমার ওয়াইফ সবাই বিদেশে বসবাস করতেছে, আমি বাংলাদেশটাকে তখন কি করব? আমি যখন এদেশে এমপি নির্বাচিত হব, চেয়ারম্যান নির্বাচিত হব বা প্রধানমন্ত্রী নির্বাচিত হব বা যাই হই না কেন, আমি এই দেশটাকে সেকেন্ড হোম হিসাবে, আমার ব্যবসায়িক ক্ষেত্র হিসেবে নির্বাচন করব। এখান থেকে আমি টাকা উপার্জন করব, সেই টাকা আমি বাইরে পাঠাবো, যেই টাকা দিয়ে আমার সন্তানরা, আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার ওয়াইফ, তারা ওখানে বসে ভোগ বিলাস করবে, সুন্দরভাবে জীবনযাপন করবে। এটা করা যাবে না। অর্থাৎ আমি যদি দেশের কোনো নির্বাচন করি অথবা আমি জনপ্রতিনিধি নির্বাচন করতে হয়, আমার ওয়াইফ, আমার সন্তানরা কেউ বৈদেশিক নাগরিকত্ব নিতে পারবে না। দেখবেন তাহলে এই দেশে জনপ্রতিনিধিদের দুর্নীতি কমে যাবে। কারণ যখন সে টাকা বাহিরে পাচার করতে না পারবে, তখন তো সেই টাকা বাংলাদেশে থাকবে। আর যদি আমি দুর্নীতি করিও, আমি যদি অন্যায় করে দুর্নীতি করিও, তখন সেই টাকা আমি বাংলাদেশেই কোনো না কোনো ক্ষেত্রে, আমি একটা ফ্যাক্টরি করলাম, আমি একটা হসপিটাল করলাম, অর্থাৎ টাকাটা আমার বাংলাদেশে থাকলো, টাকা পাচার হলো না প্রথমত। সুতরাং তাই আমার কথা হচ্ছে, প্রথমে আমাদেরকে জনপ্রতিনিধি কারো ফ্যামিলির কেউ দ্বৈত নাগরিকত্ব থাকতে পারবে না। দ্বিতীয় পয়েন্ট আসে, আমরা বিগত বছরগুলোতে, স্বাধীনতার 50 বছরে আমরা কি দেখেছি? আমাদের দেশে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হয়, দেশের ব্যবসায়ীরা, এমপি, মন্ত্রী, এমনকি চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার যারাই আছে না কেন, প্রত্যেকে
দেখা যায় কোনো সমস্যা হয়েছে, কারো নাকের সমস্যা, কারো কানের সমস্যা, কারো গলার সমস্যা, চলে যাচ্ছে বিদেশে চিকিৎসা করতে। আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের এমপি, আমার দেশের স্বাস্থ্যমন্ত্রী যদি বিদেশে চিকিৎসা করতে যায়, আমি গরিব মানুষ, আমার তো সেই টাকা নেই, আমি চিকিৎসাটা কোথায় করাবো? আমাকে তো চিকিৎসায় বাংলাদেশে করতে হবে। আমাকে যদি বাংলাদেশে চিকিৎসা করতে হয়, বাংলাদেশের আমি যাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছি, যে মন্ত্রী হয়েছে, যে স্বাস্থ্যমন্ত্রী হলো, তার দায়িত্ব হচ্ছে, যে প্রধানমন্ত্রী হলো, তাদের দায়িত্ব হচ্ছে এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করা। তারা সেটা না করে তার নিজের চিকিৎসা করার জন্য সে বাইরে চলে যাচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। কোনো জনপ্রতিনিধি তাদের চিকিৎসা করানোর জন্য বাইরে যেতে পারবে না, কখনোই সে পারবে না। স্ট্রিক্টলি বন্ধ করতে হবে। কোনো জনপ্রতিনিধি, সে যে পর্যায়ে জনপ্রতিনিধি হোক, তার নিজের কোনো চিকিৎসার জন্য সে বিদেশে যেতে পারিবে না। তাকে এই দেশে চিকিৎসা করাতে হবে, অর্থাৎ তাকে এই দেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে হবে। তৃতীয়ত, আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে আমাদের গরিবের ছেলেরা লেখাপড়া করে। সেইখানে রাজনীতি, মারামারি, ঠিক মতো ক্লাস হচ্ছে না। অথচ আমাদের দেশের জনপ্রতিনিধি যারা এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী বা জনপ্রতিনিধি আছে, তাদের আপনি 10% অর্থাৎ 10%ও পাবেন না তাদের বাচ্চারা, যারা তাদের সন্তানরা আমাদের দেশে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তারা বাইরে চলে যায়। আমার দেশের শিক্ষামন্ত্রী ছেলে যদি বাইরে পড়াশোনা করে, তাহলে তার তো আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করার কোনো প্রয়োজন নাই, কারণ তার তো এখানে প্রয়োজনীয়তা নাই। আপনার যখন প্রয়োজনীয়তা অনুভব করবেন, আপনি একটি আপনার এলাকাতে আপনি যখন ঘর বানাবেন, বাড়ি করবেন, আপনি আপনার নিজের প্রয়োজন থেকে করতেছেন, অর্থাৎ আপনি প্রয়োজন ফিল করছেন, সেটা আপনার দরকার, তখন আপনি ওইটাকে ডেভেলপ করবেন, আপনার মতো করে করবেন। বাট আপনি যখন দেখবেন যে আপনার এই জিনিসটা প্রয়োজন নাই, আপনার এখানে কেউ নাই, আমাদের দেশের কারো কোনো সন্তানরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলো পড়ে না, সুতরাং তার এই দেশের লেখাপড়া কতটুকু ডেভেলপ হলো, কী হলো, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। সুতরাং কোনো জনপ্রতিনিধির ছেলে বা মেয়ে বাহিরে লেখাপড়া করতে পারবে না। যদি করে আমাদের বিভিন্ন দেশের মতো বাহিরের স্ট্রিক্ট একটা আইন করতে হবে যে আপনি বাইরে যাবেন, ওকে, সমস্যা নেই, আপনাকে আবার বাংলাদেশে ব্যাক করতে হবে, আপনি দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন না। আপনি লেখাপড়া করবেন বাইরে, আপনি বাংলাদেশের অ্যাসেট, আপনি বাংলাদেশে আবার ব্যাক করবেন। আপনি যদি ওখানে নাগরিকত্ব নেন, আপনি লন্ডনে লেখাপড়া করতে গেছেন, আপনি যদি লন্ডনে লেখাপড়া করতে গিয়ে না আসেন, আপনি ওইখানে নাগরিকত্ব নেন, তাহলে বাংলাদেশে আপনার সকল সম্পত্তি বাজেয়াপ্ত হবে। এটা করতে পারলে দেখবেন তখন সকলে বাংলাদেশে ফিরে আসবে, দেশের উন্নয়নে কাজ করবে, অথবা দেশ ছেড়ে যাবে না, অথবা দেশের জনপ্রতিনিধি তখন আমাদের দেশে ইউনিভার্সিটিগুলোকে ডেভেলপ করবে, দেশের লেখাপড়ার মান বাড়বে, শিক্ষার মান বৃদ্ধি পাবে। আপনাদের দুর্নীতি আমাদের দেশে সরকারি চাকরি থেকে শুরু করে সকল জায়গাতে দুর্নীতি এখন সকল জায়গায় একেবারে রুট লেভেল থেকে শুরু করে উচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। আপনি যতক্ষণ না এই দুর্নীতিকে রোধ করতে পারবেন, ততক্ষণ আপনি এই দেশের ডেভেলপমেন্ট আশা করতে পারেন না। একটি দেশ, আপনি কখনোই এই দেশের 100% দুর্নীতি রোধ করতে পারবেন না, তবে আপনার যদি সদিচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই 90% রোধ করা সম্ভব। আমাদের দেশে বর্তমান সমাজে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। এখন যারা সরকারি চাকরি করতেছে, 20টা গ্রেড আছে, আপনারা জানেন, 20তম গ্রেডের লোক সে 8,250 টাকা বেতন চাকরি দেবে, টাকায় চাকরি করে। আচ্ছা, 8,250 টাকা বেতনে সর্বসাকুল্যে হয়তো সে 15,000 টাকা বেতন পায়। 15,000 টাকা বেতন পেয়ে একটা ছেলে তার ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে বা কোনো জেলা শহরে বা কোনো বিভাগীয় শহরে বসবাস করা কি আসলে সম্ভব? জাতির কাছে প্রশ্ন। এক বাক্যে সবাই বলবেন যে সম্ভব না। যখন সম্ভব না, তখন মানুষ দুর্নীতিতে জড়ায়, তখন মানুষ দুর্নীতির দিকে আকৃষ্ট হয় আস্তে আস্তে। সরকারকে উচিত হবে
আপনার বেতন বাড়ানোর দরকার নাই। আপনি সরকারি চাকরিজীবীদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব সরকার নেই, সরকারি চাকরিজীবীদের চিকিৎসা করার দায়িত্ব সরকার নেই, সরকারি চাকরিজীবীদের চাকরি হওয়ার সাথে সাথে তার ঢাকা শহরে থাকার বা বিভাগীয় শহরে জেলা শহরে তার বাসা সরকার দিক। তাহলে সরকার যে বেতন দিচ্ছে না, এরপরে দেখবেন যদি এটা করতে পারে, এটা করার পরে আপনি স্ট্রিক্টলি আইন করেন, যখন যদি কেউ দুর্নীতি করে, দুর্নীতিতে ধরা পড়ে, সাথে সাথে তার চাকরি চলে যাবে। দেখবেন সরকারি সেক্টরগুলোতে দুর্নীতি অনেকটাই কমে আসতেছে। আপনি হয়তো একই সাথে রাতারাতি এটাকে পরিবর্তন করতে পারবেন না, তবে চেষ্টা করলে, এখন থেকে চেষ্টা করলে হয়তো 2 বছর 5 বছর সম্ভব, এটাকে কমিয়ে আনা সম্ভব। চেষ্টা করতে হবে, চেষ্টার কোনো বিকল্প নেই। এটি সরকার, একটি সরকারের সদিচ্ছা থাকলে অনেক কিছু সম্ভব। আপনাকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে নিয়ে কথা বলবো। আমাদের দেশের পড়াশোনার যে সিস্টেমটি আছে, শিক্ষার যে সিস্টেমটি আছে, এটা এখন পরিবর্তন করা সময়ের দাবি। আপনার সন্তান, আমার সন্তান, যারা এখন পড়াশোনা করতেছে, প্লেতে পড়তেছে দেখছি, নার্সারিতে পড়ে, 1-এ পড়ে, 2-তে পড়ে, তাদেরকে এখনও পড়ানো হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টকে, রাশিয়ার প্রেসিডেন্টকে। আপনাকে পড়ানো হচ্ছে আমেরিকা কবে স্বাধীনতা লাভ করেছে। এটা আমার পরে কী লাভ? আমাকে শিখতে হবে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা, শিখতে হবে আমাকে, শিখতে হবে কীভাবে মোবাইলটা বানাতে হয়, আমাকে শিখতে হবে কীভাবে কম্পিউটার বানাতে হয়। আমাদের দেশে যতগুলো বড় বড় নামকরা শিক্ষা প্রতিষ্ঠান, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে চীন, রাশিয়া, আমেরিকা এর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মহাকাশে বিভিন্ন জিনিস পাঠানো হচ্ছে, মহাকাশ বিজয়ের চিন্তা করা হচ্ছে, চাঁদে যাচ্ছে, আপনার ড্রোন বানাচ্ছে, আধুনিক ড্রোন বানাচ্ছে। আর আমরা সেখানে এখন দেখলাম দুদিন আগে নিউজ, বুয়েট থেকে অটো বানিয়েছে। আমাদেরকে এই জায়গা থেকে বের হইতে হবে, কারিগরি শিক্ষার দিকে মুখ করতেই হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে হলেও আমাদেরকে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে। আপনাকে মুখস্থ বিদ্যা থেকে বের হইতে হবে। A+B হলে স্কয়ার সমান A স্কয়ার প্লাস 2B প্লাস B স্কয়ার, এটা মুখস্থ বিষয় নয়। আমাদের এখান থেকে বের হইতে হবে। অবশ্যই যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা, যুগ উপযোগী যোগাযোগ ব্যবস্থা, দুর্নীতি রোধ এবং রাজনীতিবিদদের সদিচ্ছা, এগুলোর সমন্বয় হলে অবশ্যই আমরা একদিন উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে পারব। এছাড়া আমাদেরকে যেভাবে স্বপ্ন দেখাক যে আগামী 30 বছর, 40 বছর, 50 বছরে বাংলাদেশ উন্নত দেশ হবে, সম্ভব নয়। কারণ আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে, আমরা উন্নত বিশ্ব থেকে অন্ততপক্ষে 200 বছর, 300 বছর পিছিয়ে আছি। আমি যখন এখন থেকে 100 বছর আগাবো, তারা আরও 200 বছর এগিয়ে যাবে। আপনি তাকে ধরতে হলে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলাতে হলে অবশ্যই আপনাকে এখন থেকেই দুর্নীতি এবং সৎ রাজনীতিবিদদের হাতে দেশ দিতে হবে। আমরা আশা করি আমাদের ভবিষ্যৎ যারা দেশ পরিচালনায় আসবে, আমাদের বর্তমান যতগুলো দল এখন আছে, যারা ভবিষ্যৎ সরকার গঠন করবে, আমরা ধরেই নিয়েছি যারা বলবে তাদের কাছে আমাদের প্রত্যাশা অবশ্যই তারা যুগ উপযোগী বিভিন্ন পদক্ষেপ নিয়ে এই দেশের মানুষের কথা চিন্তা করে দেশটিকে উন্নত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। আমরা পরবর্তী ভিডিও আপনাদেরকে অপেক্ষায় শেষ করলাম আজকে। আল্লাহ হাফেজ।